আপনি যদি টাইম ট্রাভেল করে ৩০০ মিলিয়ন বছর পিছনে চলে যান, তাহলে আপনার ল্যান্ডিং হবে প্যানজিয়া নামক একটি সুপার কন্টিনেন্টে, যা পৃথিবীর সমস্ত ছোট কন্টিনেন্টস একে অপরের সাথে সংঘর্ষের সময় গঠিত হয়েছিল এবং যা পৃথিবী পৃষ্ঠের 1/3 দখল করেছিল। এখানে ল্যান্ডিং এর পর আপনার শ্বাস নিতে অনেক কষ্ট হবে, কারণ ৩০০ মিলিয়ন বছর আগে পৃথিবীর বাতাসে আজকের তুলনায় অনেক কম অক্সিজেন ছিল। আর শুধু অক্সিজেন নয়, এখানকার পরিবেশও ছিল প্রচন্ড ঠান্ডা। তখন এখানকার গড় তাপমাত্রাও ছিল 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যদিও এই সবকিছু দীর্ঘস্থায়ী হবে না, কারণ পৃথিবী খুব শীঘ্রই উত্তপ্ত হতে চলেছে এবং আর্লি পার্মিয়ান পিরিয়ডের শেষের দিকে এই আইস এজও শেষ হতে চলেছে। এই আইস এজের শেষে প্রায় আজ থেকে 19 কোটি বছর আগে পৃথিবী একটি ভলকানিক ওয়ার্ল্ডে পরিণত হয়ে গিয়েছিল, যেখানে বিপজ্জনক অগ্ন্যুৎপাত কেবল তার জলবায়ুকে প্রভাবিতই করেনি, বরং তার ল্যান্ডস্কেপ পরিবর্তন করে লাইফ এভলিউশনের পথ তৈরি করে দিয়েছিল। এই সময় যখন বিশাল সব কাদাময় বনগুলো শুকিয়ে যেতে শুরু করে, তখন পৃথিবীর উদ্ভিদও অ্যাডপ্টেশনের মাধ্যমে জীবনকে মানিয়ে নিতে শিখে নেয়, যেখান থেকে বিবর্তন হয় বীজ দিতে পারে এমন উদ্ভিদের, অর্থাৎ জন্ম হয় জিমনোস্পার্মের। এখন এই উদ্ভিদগুলো নিজেদের মধ্যেই বিশেষ ছিল, কারণ তাদের বীজ তাদের চূড়ায় থাকতো, যা আগুনের মতো সমগ্র প্যানজিয়া সুপার কন্টিনেন্টে ছড়িয়ে পড়ে, যার পরে প্যানজিয়া একটি সবুজ পৃথিবীতে পরিণত হয়, যেখানে গাছপালাগুলি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এখন এই অ্যানশিয়েন্ট এভারগ্রিনের ভিতরে কিছু আশ্চর্যজনক সাইজের তেলাপোকা ছিল। সেই সময় তাদের আকার একটি পাখির মতো বড় ছিল, যার নাম ছিল রেনিওগনাথ হিরস্টি। এত বড় আকার থাকা সত্ত্বেও এই তেলাপোকাগুলো কখনোই প্রিহিস্টোরিক ল্যান্ডকে শাসন করতে পারেনি, কারণ সেই সময় প্যানজিয়া দ্বীপে আরো অনেক ভয়ঙ্কর প্রাণী বিচরণ করছিল এবং এদের মধ্যে একটি প্রাণীর নাম ছিল ডিমেট্রোডন। এই অ্যানশিয়েন্ট লিজার্ড দেখতে যেমন ইন্টারেস্টিং ছিল, বাস্তবে এটি ততটাই ভয়ঙ্কর ছিল, কারণ এরা লম্বায় 17 ফুট এবং ওজনে 225 কেজি পর্যন্ত হতো। এর পিছনে একটি লম্বা সেল ছিল, যা বিজ্ঞানীদের মতে এর শরীরের তাপমাত্রার নিয়ন্ত্রণে কাজ করত। আজ থেকে 25 কোটি বছর আগে আপনি এই সময়টিতে পৃথিবীতে ডায়নোসরের শুরু দেখতে পাবেন। বিজ্ঞানীদের মতে পার্মিয়ান যুগের শেষের দিকে পৃথিবীতে বসবাসকারী রেপটাইল আর্কোসরাস থেকে ডায়নোসরের উদ্ভব হয়েছিল এবং এই ডায়নোসরগুলি সময়ের বিবর্তনে আরো নতুন ডায়নোসরে বিবর্তিত হতে থাকে। তাদের সর্বোত্তম ক্ষমতা ছিল যে তারা 2 পায়ে হাঁটতে পারত এবং তাদের অবশিষ্ট 2 পা খাবার ধরতে ব্যবহার করত, যা ছিল তাদের বিবর্তনীয় জার্নির একটি সূচনা মাত্র। এরপর শুরু হয় ট্রায়াসিক পিরিয়ড, যা পৃথিবীতে ডায়নোসরের সম্পূর্ণ ডমিনেশন ঘটাতে চলেছে। এই সময়টিতে উপস্থিত ডায়নোসরগুলো সাধারণ থেকে অনেক আলাদা দেখাতো। এদের মধ্যে ইউরাপ্টর, যেটি আর্কোসরাস থেকে ইভলভ হওয়া প্রথম ডায়নোসর ছিল, আকার একটি কুকুরের মতো ছিল, অর্থাৎ এটা 1 মিটার লম্বা এবং ওজনে প্রায় 10 কিলোগ্রাম পর্যন্ত ছিল। কিন্তু যখনই আমরা ডায়নোসরের কথা ভাবি, আমাদের মনে তাদের বিশাল আকারের ইমেজ তৈরি হয়। যদিও বাস্তবতা হলো ডায়নোসরদের এত শক্তিশালী হতে নিজেদের অরিজিন থেকে 20 লক্ষ বছর লেগেছিল। এই সময়ের মধ্যে প্যানজিয়া সুপার মহাদেশে গ্লোবাল ক্লাইমেটস ইকোসিস্টেম চেঞ্জ হতে থাকে এবং ছোট ছোট দ্বীপে ভাঙতে থাকে। তখনকার আবহাওয়া নরমালি গরমই ছিল এবং সেই সময় পৃথিবীতে পোলারাইজ ক্যাপও ছিল না, অর্থাৎ পৃথিবী আজকের তুলনায় সম্পূর্ণ বিপরীত ছিল। গাছপালা নিয়ে কথা বললে আজকের তুলনায় তারা একেবারেই আলাদা ছিল, কিন্তু ডায়নোসরদের বেঁচে থাকা ও বিবর্তনের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। তখনকার উদ্ভিদের বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ ভিন্ন, যার মধ্যে কিছু ছিল শক্ত, কিছু ছিল পুষ্টিকর এবং কিছু ছিল বেশ বিষাক্ত। এই সব গাছপালা বিভিন্ন ডায়নোসর প্রজাতির খাদ্য এবং এডপ্টেশন কৌশলের উপর একটি শক্তিশালী প্রভাব ফেলছিল। এরপর ধীরে ধীরে আরো ডায়নোসর ইভলভ হতে থাকে এবং সাইজের পরিবর্তন হতে থাকে। এখন আমরা যদি ওজনে 23 কিলোগ্রাম এবং লম্বায় 3 মিটার দৈর্ঘ্য কোয়েলোপসিস ডায়নোসরের কথা বলি, তারা ইউরোপের চেয়ে আকারে অনেক বড় ছিল, তবে তা সত্ত্বেও তারা অনেক বেশি চটপটে এবং দ্রুত ছিল। এরপরে আসে প্লেটিওসরাস, যা 8 মিটার লম্বা এবং 4000 কিলোগ্রাম ওজনের হতো, যার পরেই অন্যান্য বড় ডায়নোসরের বিবর্তন শুরু হয়েছিল, যা আকারে এত বড় হওয়া সত্ত্বেও ট্রায়াসিক যুগ পর্যন্ত পৃথিবীতে সম্পূর্ণভাবে আধিপত্য বিস্তার করতে পারেনি, কারণ সেই সময় তাদের সাথে অন্যান্য প্রাণীও ছিল, যাদের সাথে তাদের পরিবেশ ভাগ করে নিতে হয়েছিল। সবকিছু ভালোই চলছিল যতক্ষণ পর্যন্ত না ট্রায়াসিক পিরিয়ড মাস এক্সটেনশন ইভেন্টকে এক্সপেরিয়েন্স করেনি, যার নাম ছিল পার্মিয়ান ট্রায়াসিক এক্সটেনশন ইভেন্ট। এখন এই গণবিলুপ্তির ঘটনাটি কোনো আগ্নেয়গিরির অ্যাক্টিভিটির কারণে হয়েছিল,
নাকি ক্লাইমেট চেঞ্জের কারণে হয়েছিল তা এখনো স্পষ্ট হয়নি। এরপর যখন জুরাসিক পিরিয়ডে শুরু হয়েছিল তখন ডায়নোসররা সার্ভাইভ করার সাথে সাথে ডমিনেট করতে শুরু করে এবং ক্রমাগত অনেক প্রজাতিতে বিবর্তিত হতে থাকে। তারা পৃথিবীর শাসক হয়ে ওঠে, যারা সকল কন্টিনেন্টে ছড়িয়ে পড়ে এবং বন ও মরুভূমি উভয় দখল করে নেয়, যার কারণে এই প্রথমবার পৃথিবীতে বিশাল আকার ডায়নোসর দেখতে পাওয়া যায়। এদের মধ্যে স্টেগোসরাস এবং ডিপ্লোডোকাস অন্যতম। কিন্তু তখন এমনটা ছিল না যে পৃথিবীতে শুধু বড় ডায়নোসরই বিচরণ করত, কারণ সেই সময় থেরোপডও তাদের সাথে বিবর্তিত হচ্ছিল। এই থেরোপডগুলো ছিল মূলত ছোট ডায়নোসর, যা দেখতে পাখিদের মতো ছিল, এবং এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল আর্কিওপট্রেক্স, যা দেখতে অনেকটা ডায়নোসর এবং পাখির মতো ছিল, যাদের ধারালো নখ এবং পাখাও ছিল, যা পাখি এবং ডায়নোসরের মধ্যে ক্রুশিয়াল লিঙ্ক হিসেবে বিবেচিত হয়। এরপর প্রায় 5.5 কোটি বছর পরে জুরাসিক সময়কালও শেষ হয়ে যায় এবং এই সময় পৃথিবী আরেকটি মাস এক্সটেনশন ঘটনার সম্মুখীন হয়, যা প্রথমটির চেয়ে অনেক কম ঘাতক ছিল। কিন্তু তারপরেও জলবায়ু পরিবর্তন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সমুদ্রপৃষ্ঠের বিবর্তনের কারণে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। এখন এর ফলে পৃথিবীর ল্যান্ডস্কেপও আরো একবার পাল্টে যায় এবং এখান থেকেই শুরু হয় ডায়নোসরের শেষ যুগ, যা ছিল ক্রিটিশিয়াস পিরিয়ড। এই পর্যন্ত ভিডিওতে আপনি অবশ্যই একটি জিনিস লক্ষ্য করেছেন যে আমি এখনো টিরেক্স ডায়নোসরের সম্পর্কে কথা বলিনি। টিরেক্স ছিল খুবই ডেঞ্জারাস একটি ডায়নোসর, যদিও এর দৈর্ঘ্য 3.7 মিটার আর ওজন ছিল প্রায় 7,500 কিলোগ্রাম। এর চোয়াল খুব শক্তিশালী ছিল এবং এর দাঁতও ছিল খুব ধারালো, যার ভিত্তিতে এটি ক্রিটিশিয়াস যুগে রাজত্ব করে বেড়াতো। এই ডায়নোসরটি শুধু মৃত প্রাণীর মাংসের উপর নির্ভর করত না, বরং এটি একটি অ্যাক্টিভ শিকারীও ছিল, যে তার দৃষ্টিশক্তি এবং ঘ্রাণ শক্তি দিয়ে শিকারকে অনেক দূরে থেকে খোঁজার ক্ষমতা রাখে। যখনই এটি সুযোগ পেত, এটি ট্রাইসেরাটপস এমনকি ছোট বড় ডায়নোসরকেও শিকার করত, কারণ এর 12 ইঞ্চি ধারালো দাঁত তো ছিলই, এর সাথে এর গতি ছিল ঘন্টায় 40 কিলোমিটার। এখন আপনি যদি এটা ভেবে থাকেন যে ক্রিটিশিয়াস পিরিয়ডে শুধু টি-রেক্সের মতো ভয়ঙ্কর ডায়নোসর ঘুরে বেড়াতো, তাহলে ভুল ভাবছেন, কারণ সেই সময় আরো অনেক ডায়নোসর পৃথিবীকে শাসন করত। তাদের মধ্যে একটি হলো ভেলোসিরাপ্টর, যাকে মুভিজ এবং ডকুমেন্টারিতে পালক ছাড়াই উপস্থাপন করা হয়, কিন্তু সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যে তাদের শরীরে পালকও ছিল, যেগুলো উড়তে নয় বরং ঠান্ডা থেকে রক্ষা পেতে এবং শরীরে স্থিতিশীলতা দিতে ব্যবহার করা হতো। আপনি এখন আপনার স্ক্রিনে যে ডায়নোসরটি দেখছেন তার নাম মাইক্রোড্যাপ্টর, যা ভেলোসিরাপ্টরের অপোজিটে ডানার সাহায্যে উড়তেও পারত। আর এটি সেই ডায়নোসর যেখান থেকে আমরা পাখিদের ইভলিউশন সম্পর্কে জানতে পারি। এখন যেমনটা আমি আগে বলেছিলাম যে মধ্য জুরাসিক পিরিয়ডে প্যানজিয়া বিভিন্ন মহাদেশে ভেঙে যাচ্ছিল, যার কারণে অনেক ডায়নোসরের না চাইতেও তাদেরকে পৃথিবীর বিভিন্ন স্থানে মাইগ্রেট হতে হয়েছিল, যেখানে তারা একটি নতুন পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছিল এবং আরো একবার ইভলিউশনের প্রক্রিয়া শুরু করেছিল। এখন এরপর যা হয়েছিল সেটা কারোরই অজানা নয়, কারণ ডায়নোসরেরা যখন পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাস করে ইভলভ হচ্ছিল, ঠিক সেই সময়ই একটি অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে দ্রুত গতিতে বাড়তে থাকে এবং পৃথিবীর সাথে ধাক্কা খায়, যার কারণে পৃথিবীতে একটি 150 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীর গর্ত তৈরি হয়েছিল। এখন যদি আমরা নর্মালি দেখি, এই অ্যাস্টেরয়েড পৃথিবীতে একটি বিশাল ইম্প্যাক্ট তৈরি করেছিল, যার কারণে পৃথিবী থেকে ডায়নোসরের অস্তিত্ব চিরকালের জন্য শেষ হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই অ্যাস্টেরয়েডের কারণে ডায়নোসর কিভাবে বিলুপ্ত হয়েছিল তা স্টেপ বাই স্টেপ একেবারে শুরু থেকে জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে আসুন এবং নিয়মিত এই ধরনের ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।